মাইক্রোবাস দাঁড়ানো, আর আমার খোঁজই থাকতো না। এই যে আমরা মুক্তিটা লাভ করলাম 16 বছরের অত্যাচারের পর থেকে, কি অকৃতজ্ঞ আমরা। যখন তখন আমরা ফল ফাইন্টিং এ রেগে গেলাম, দৌড় ধরাতে শুরু করলাম। এটা কি ঠিক? এ সম্পর্কে চীনের ভিক্টর গাওকে যে আপনি কি আমাদেরকে উপদেশ দিচ্ছেন না আপনি আমাদেরকে আদেশ দিচ্ছেন, এরকম কিন্তু বলার এখতিয়ার উনি রাখেন না। ওনার প্রোটোকলটা কি হতে হবে সেটাই ইন্ডিয়ার এরা জানে না, সাংবাদিকরা জানে না। আমার ওয়াইফ দেখছিল, আমি হাসবো না কাঁদবো, যে বলছে ডক্টর ইউনূসের একটা কমেন্ট যে ওখানে মাইক ক্যামেরা অ্যাকশন দিয়ে ওভাবে রেকর্ড করেছে। বলেন, একটা খ্যাতিমান এরকম ব্যক্তিত্বকে এভাবে অপমান করা। আমি বরাবরই বলে আসছি, কালকে একটা শো ছিল সেটাতে বলেছি, আমরা যদি সম্মান না দিতে জানি কাউকে, অপমান করা ঠিক না। এই মুহূর্তে কি আমি মামুন ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। একটা জিনিস চমৎকার ভাবে বলেছেন, সরকারের একজনও তো কেউ আসতো না। যদি এখানে কেউ আসতো আর দুই একটা কথা বলতো, তাহলে কিন্তু অনেক উত্তেজনা প্রশমিত হতো কিনা। মানুষ তো বলতো যে না, গভর্নমেন্ট থেকে রিপ্রেজেন্টেটিভ। ইভেন আমাদের অনেক উপদেষ্টাকেও আমরা ক্যামেরার সামনে কথা বলতে দেখছি না, মানে টিভি ক্যামেরা যখন যায়। অনেক উপদেষ্টার চেহারা অনেকেই এখন পর্যন্ত আমার মতো হয়তো অনেকে একমত হবেন যে তাদের চেহারা দেখে নাই। জি, এটা বলার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস উত্থাপন করেছেন আপনি। আর ডক্টর ইউনূস তো আসলে উনি তো থাকতে চাইছেন না, এমন যেন একটা ভাব এক জায়গায় প্রচার করা হচ্ছে। আরেক জায়গায় বলছে যে না, উনি থেকে যাবেন 5 বছর পর্যন্ত। 5 বছর পড়লেই কি উনি থাকতে পারবেন? ওনার বডি পারমিট করবে? আর এটা কি ওনার জব? আমরাই তো ধরে ওনাকে নিয়ে এসেছি এখানে যে আমাদেরকে উদ্ধার করেন। উদ্ধার করতে এসে, কোন জাতিকে উদ্ধার করতে এসে এরকম বেজ্জত হতে হয়। আপনাদের কথা বলেনি, উনি বলেছে ছাত্রদের কথা। ছাত্ররা আমাদেরই সন্তান না? আমারই তো ছেলে মেয়ে, সন্তানদের কথা বলেছে উনি, বলেন। ইফতেখার ভাই, ইফতেখার ভাই একটু অ্যামেন্ডমেন্ট করি। হাসিনা আক্তার, আমি একদম কানে শুনেছি, ছাত্ররা আমার নিয়োগদাতা, জনগণ আমার সমর্থনদাতা, আপনাকে আমাকে মিন করে। এবং ওই 8ই আগস্টের ছাত্রদের কথা বিএনপিরাও বলছে। রুহুল কবির রিজভী কানতে কানতে বলে দিয়েছে, এই ছেলেরা জীবন না দিলে আমি মুক্তি পেতাম না। এখন ভুলে গেলে হবে না। কালকে একটা পাঠান ভাইয়ের সাথে বলছিলাম আমি যে আজকে আপনার সাথে যে সব কথা বলতে পারছি, এটা বলতে পারতাম না কত কিছুক্ষণ পরে দেখা যেত আমার বাসার সামনে একটা দরজার নক পড়ছে, একটা মাইক্রোবাস দাঁড়ানো, আর আমার খোঁজই থাকতো না। এই যে আমরা মুক্তিটা লাভ করলাম 16 বছরের অত্যাচারের পর থেকে, কি অকৃতজ্ঞ আমরা। যখন তখন আমরা ফল ফাইন্টিং এ রেগে গেলাম, দৌড় ধরাতে শুরু করলাম। এটা কি ঠিক? জি, সেটা আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত। সংস্কার কিন্তু আগে আনতেই হবে। আপনি ইয়াং জেনারেশনকে বোঝাতে পারবেন না যে সংস্কার বাদ দিয়ে আপনি নির্বাচনে যাবেন। যখনই এটা বলবেন আমি তো জনতারই অংশবিশেষ নাকি, সুতরাং সবাই বলবে যে না, এত মারামারি করা দরকার ছিল কি? গত বছর যে এত 2000-এর মতো লোক প্রাণ দিল, আমাদের সন্তানরা, আমাদের ইয়াং জেনারেশন, সংস্কারের অগ্রগতি আপনি দেখছেন কিনা? মামুন ভাই তো ওনার মতো একরকম বলছে, বাট আমি দেখছি যে শুধু মিটিং এর ডেট, মানে বৈঠকের ডেট পড়ছে শুধু একের পর এক। ইউনূস সাহেবকে তো শান্তিতে মতো ঘুমাতেও দিচ্ছে না রাত্রে। সবাই একটার পর একটা আন্দোলন, একটার পর একটা আন্দোলন, একটার পর একটা আন্দোলন। কিভাবে কোন স্টেবিলিটি আসতে হবে? থাকবেই, এগুলো জেনেই তো উনি বসেছেন। এইসব তো থাকবেই, ওনাদের প্যানেল তো এগুলো নিয়ে মানে এগুলো জেনেই তো বসেছে যে একটা সরকার থাকলে এরকম দাবি দাবা থাকবে। কিন্তু ওনাদের কাজ কতটুকু হয়েছে? ডক্টর ইউনূস, আমি যেটা বলি, উনি হিমসেলফ ইজ এ ব্র্যান্ড। উনি যেটা করতে পারবেন, ওনার ফেসবুকে অনেক এখন যখন মানুষ তর্ক করতে আসে আমাকে কথা বলে, আমরা ঠিক আছে, ওনার থেকে আপনারা অনেক বেশি ভালো বুঝেন, বসে যান ওনার জায়গাতে, ওনাকে অব্যাহতি দেন। সেটা কিন্তু করবে না। সমালোচনা করতে ওস্তাদ, কিন্তু ওনার জায়গাতে সামলাতে পারবে না, কারণ কারোর ফেসবুক এরকম নেই গ্লোবালি। আমি গতকালকেও একটা অনুষ্ঠানে বলেছি, আজকে আপনার অনুষ্ঠানে বলছি যে ডক্টর ইউনূস একমাত্র নোবেল প্রাইজ উইনার যাকে বর্তমান বিশ্বে পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবাই চিনে, এক নামে চিনে, না চিনলে ওনার চেহারাটা চিনে। এটা কিন্তু আপনি পাঠান ভাইকে জিজ্ঞেস করেন, ওখানকার আমেরিকান ডিফেন্সে ওনার বইকে একটা ম্যানুয়াল হিসেবে পাইকার ক্রেডিট রূপে পড়তে দেওয়া হয় লোকদেরকে। আমরা 10 মাসে কি পেয়েছি আমাকে একটু বলতে পারেন? 10 মাসে আমরা দেখেছি একটা 2টা ঈদ গেল। আমরা তো আপনি বলেছেন যে আপনার বাসার সামনে গাড়ি এসে থামে না যে কোনো কথা বলার জন্য, এই একটা জিনিস পেয়েছি। এরপর আমরা কি পেয়েছি সেটা হচ্ছে বিষয় আর কি। না, সবই পাবেন, একটু ধৈর্য ধারণ করতে হবে, ইনশাআল্লাহ সবই হবে। কিন্তু আমরা তো অধৈর্য হয়ে যাই। এত অধৈর্য হলে কেমন করে চলবে? সমালোচনা করা তো খুব সহজ আপা, কিন্তু সলিউশন দেওয়া তো অনেক কঠিন। কি বলবো আমি এখন? ওই চিনি প্রসঙ্গ 2 মিনিটে আমি শেষ করে নিচ্ছি।
একটা জিনিস যে ইন্ডিয়া ভারতের যে ভারত এবং চীনের ভিতরে সম্পর্ক কিন্তু দিন দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। এবং প্রথম অংশ ফরাদ ভাই বলেছে, আরেকটা জিনিস বলি, একজন সাংবাদিক উপস্থাপিকা গতকালকেই বলেছেন ইয়ে সম্পর্কে, চীনের ভিক্টর গাওকে, যে আপনি কি আমাদেরকে উপদেশ দিচ্ছেন না আপনি আমাদেরকে আদেশ দিচ্ছেন, এরকম কিন্তু বলার এখতিয়ার উনি রাখেন না। ওনার প্রোটোকলটা কি হতে হবে সেটাই ইন্ডিয়ার এরা জানে না, সাংবাদিকরা জানে না। উনি কিন্তু রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছিলেন ভিক্টর গাও, এবং বলছিলেন যে আমি আশা করব যে কোনো ফানি স্টেপ ইন্ডিয়া যেন না নেয়, তাহলে কিন্তু আমরা ওরকম স্টেপ নিব। সুতরাং এটা কিন্তু ভয়াবহ যদি এটা হয়। তাহলে আমি একটা জিনিস বলে রাখছি, আমি কয়েক সেকেন্ডে শেষ করব। পূব দিক এবং পশ্চিম, পূর্ব পশ্চিম দুটা, হ্যাঁ, এখন পূর্ব দিকে কিন্তু এই 7 সিস্টার্স, এইটা যদি ছেড়ে দেয় 7 সিস্টার্স পুরাটা কিন্তু ডুবে যাবে, আমরাও কিন্তু ক্ষতির সম্মুখীন হব। এটা পুরা ডিটেলস আপনাকে গ্রাফিক্যালি পাঠান ভাই বুঝিয়ে দিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।